নমস্কার, গল্পদাদার আসরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ পাঠ করে শোনাব একটি আধুনিক ছোট গল্প, বেওয়ারিশ। গল্প পাঠে আমি অনুপ রায়। কথা আর দীর্ঘায়িত না করে সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের গল্পে। গল্প বেওয়ারিশ। উদ্দাম নৃত্যে মেয়েটি নেচে চলেছে বিহুর তালে। চা বাগানের ম্যানেজার হওয়ার সুবাদে অঞ্জনও সেখানে আমন্ত্রিত। অদ্ভুত সুন্দরী মেয়েটি না ফর্সা না শ্যামলা, মনে হচ্ছে যেন পূর্ণিমা তিথির বাদ ভাঙা আলোতে সব কিছু এক মুহূর্তের জন্য থেমে গেছে। খোপায় কয়েকটা নাম না জানা বনফুল, গলায় একখানা হাতে তৈরি কাঠের মালা, হাতে হলুদ আর লালের আভা মেশানো কয়েকখানা রেশমি চুড়ি, পরনে লাল পাড়ের খুব সস্তা একখানি হলুদ রঙের শাড়ি। তার চিকন ছিপছিপে শরীরে অপরূপ লাগছিল। আসামের উদলপুর, জোরহাট, শোনিতপুর, তিনসুকিয়ায় মূলত এই বিহু নাচ চলে। এই নাচে তরুণ তরুণীরা অংশগ্রহণ করে। শোনিতপুর জেলার একটি ছোট্ট গ্রাম এই তেজপুর। প্রাচীনকালে যেমন শোনিতপুরের রাজা বনসুরার কন্যা উষা যেভাবে স্বপ্নে দেখেই এক পুরুষের প্রেমে পড়েছিলেন, ঠিক সেভাবেই অঞ্জন মীরার প্রেমে পড়ল প্রথম দেখাতেই। বিহুর তালে শুধু শরীরই দুলে উঠল না অঞ্জনের মনও দুলে উঠল। কল্পনায় বিভোর হলো সে। বিহুর তালে তাল মেলাতে মেলাতে কখন যেন দুজনের চোখ এক ফ্রেমে ধরা পড়ল। প্রথম দেখেই অঞ্জনের মনে হলো যেন পৃথিবীর সমস্ত স্নিগ্ধতা আর গভীর শান্তির ছায়া ঈশ্বর তার মধ্যে ঢেলে দিতে এক ফোঁটাও কার্পণ্য করেননি। বিহুর তালে তার সারা শরীর নেচে উঠছে। অঞ্জন মুখার্জি বর্ধমানের সম্ভ্রান্ত পরিবারের একমাত্র ছেলে, বাবা মায়ের আদরের সন্তান। অত্যাধিক যত্নে পালিত সে। এই সুপুত্রটির জন্য সুন্দরী পাত্রী খুঁজতে মা দিনরাত এক করে দিচ্ছে। ছেলের জন্য মায়ের চিন্তার অন্ত নেই। তার বাবা মস্ত বড় চেয়ারপারসন, চাকরির সূত্রেই তার আসামে থাকা। এতদিন এখানে অঞ্জনের মন বসত না। যদিও বা এখানে আসামি, হিন্দি, বাংলা ভাষাভাষীর মানুষ থাকায় ভাব বিনিময়ে কোনো অসুবিধা হতো না অঞ্জনের, তবুও কোথায় যেন একটা শূন্যতা ছেয়ে থাকতো তাকে। কতদিন বিকেলে সে গণেশ ঘাটে বসে একা একা সূর্যাস্ত দেখেছে। সূর্যাস্তের একাকিত্বকে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। কত রাত ভাবনাগুলোকে সাদা পাতায় জমিয়ে রাখতে রাখতে মোমের শেষ আলোটুকুও নিভে গেছে। শরৎ, রবীন্দ্র সাহিত্যকে প্রণয়িনীর মতো বুকে জড়িয়ে কত নিদ্রাহীন রাত কাটিয়েছে। কিন্তু মীরাকে দেখার পর তেজপুরকে অঞ্জন নতুন করে আবিষ্কার করতে শুরু করল। কখন যেন নিজের অজান্তেই অঞ্জন মীরার প্রেমে পড়ে গেল। মীরা টুডু অঞ্জনের বাগানে চা তুলতে আসে। অঞ্জনও মনে মনে তার মানসপ্রিয়াকে নিয়ে রোজ পাড়ি দেয় নীল নির্জনে, যেখানে কেউ নেই। জীবনের বোঝাপড়া নেই, ব্যস্ততা নেই, কোলাহল নেই, শুধু সে আর তার মানসপ্রিয়া মীরা। আজ সকাল সকাল অঞ্জন গায়ে দামি পারফিউম লাগিয়ে বেরিয়ে পড়ল চা বাগানের উদ্দেশ্যে। কিন্তু সকাল থেকেই তার চোখ কারোর অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়েছে। মীরাকে সে দেখতে পেল না, তাই খানিকটা ইতস্ততভাবেই সে বাগানের চৌকিদার রাম সিংকে জিজ্ঞাসা করল, মীরা নেই আয়া আজ রাম সিং? রাম সিং
বেশ কয়েক হাত দূরেই দাঁড়িয়েছিল, তাই চিৎকার করে উত্তর করল, সব मीरा कभी नहीं आएगी क्योंकि मीरा को बेच दिया उसकी मामाजी। অঞ্জনের মাথায় বাজ পড়ল। মনে পড়ল বেশ কিছুদিন থেকেই মীরা অন্যমনস্ক। তার চোখে এক আতঙ্কের ছাপ দেখেছিল অঞ্জন, কিন্তু কিন্তু জিজ্ঞেস করতেই মীরা এড়িয়ে চলে গেছে। তাছাড়া গ্রামের এক মাতালের সাথে মীরার মামাকেও খুব ধীরে ধীরে কথা বলতে দেখেছিল অঞ্জন। একটু হলেও সন্দেহজনক মনে হয়েছিল। অঞ্জন এক মুহূর্ত বিলম্ব না করে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল তেজপুর বস্তির দিকে। দেবতার মতোই সে এসে মীরাকে উদ্ধার করল। চোখ ভরে গেল মীরার। একবার পা ছুঁয়ে প্রণাম করল এই দেবতাকে। অঞ্জনও তাকে বুকে জড়িয়ে রাখল। আজ আর কোনো ভয় নেই। এতদিন যে মানুষটার একটু কাছে আসবার জন্য সে ছটফট করেছে, যার জন্য প্রতিটি প্রহর গুনেছে, আজ সেই মেয়েটি এত কাছে। তাই আজ নেই কোনো সংকোচ, নেই কোনো ভয়। তাই অনায়াসেই নিজের মনের কথাটা বলল। তার নরম ঠোঁট দুখানি নিজের নিঃশ্বাসের খুব কাছে টেনে নিল। মীরাও যেন আলগাভাবে তার কাছে ধরা দিল। মনে হচ্ছিল বিশ্বের সমস্ত বন্ধন এখানে তুচ্ছ, একে অপরের কাছে আসা শুরু। তেজপুর থেকে 10 কিলোমিটার দূরত্বে এই রাঙাপাড়া রেলওয়ে স্টেশন। চারিদিকে সবুজের সমাহার, উঁচু নিচু ঢেউ খেলানো বাগান, আর মাঝে মাঝে দু একটি খড়ের ছাউনি দেওয়া বাড়ি, আর তার মাঝেই রাঙাপাড়া রেলওয়ে স্টেশন। এখানেই দুজনে বসে তাদের ভালোবাসার মুহূর্তগুলি কাটায়। মীরার খুব ভালো লাগে এখানে অঞ্জনের কাঁধে মাথা দিয়ে দূরগামী ট্রেনগুলোর ঝিকঝিক শব্দ শুনতে। মীরা মাঝে মধ্যেই জিজ্ঞাসা করে, আচ্ছা মুখার্জি বাবু, এই রাস্তা দিয়ে সোজা গেলেই কতদিনে তোমার বাড়ি পৌঁছাবো? তার এসব পাগল পাগল প্রশ্নে অঞ্জন সজোরে হেসে ওঠে। অঞ্জনও খানিকটা মশকরা করেই বলে, তোমাকে হেঁটে যেতে হবে না মীরা, এক মস্ত বড় ট্রেন নিয়ে আসবো তোমাকে নিয়ে যাওয়ার জন্য। পাহাড়ের নিচে ঢেউ খেলানো চায়ের বাগানে তারা মাঝে মাঝেই হারিয়ে যায়। সাক্ষী থাকে কেবল পাহাড়িয়া কিছু বনফুল আর পাশের নদীটি। মীরা মাঝে মাঝে বলে ওঠে, তুই মুখে নিয়ে যাবি তোর দেশে? অঞ্জন তার হাত দুখানি শক্ত করে চেপে ধরে বুকের কাছে টেনে নিয়ে তার নরম ঠোঁটে ভালোবাসা এঁকে দেয়। মীরাও পরম ভরসার আশ্রয়ে নিজেকে লুকিয়ে রাখে। আকাশের গা বেয়ে টিপ টিপ করা বৃষ্টির ফোঁটায়, মীরার চোখের কণায় চিকচিক করে ওঠা জলটা অঞ্জন দেখতে পায় না। সময় বইতে লাগলো। পরিবর্তনের এই দুনিয়ায় সামান্য পরিবর্তন আসলো তাদের প্রেম জীবনেও। সেদিন অঞ্জন মীরাকে নিয়ে গেল তার কোয়ার্টারে। সন্ধেবেলা দুজনে মিলে রান্না করলো। তারপর চলতে থাকলো অফুরন্ত গল্পের সম্ভার। মীরা বেশ মনোযোগ দিয়ে শুনছিল। হঠাৎ সময় যেন আজ থেমে গেল অঞ্জনের হাতের ইশারায়। থেমে গেছে নদীর জল, বাতাসের প্রবাহ। প্রকৃতি কি তবে আজ প্রশ্রয় দিচ্ছে তাদের, নাকি সময়ের গর্ভে লেখা আছে অন্য কোনো ইতিহাস? অনেক রাত হয়েছে, বাইরে ঝড় চলছে, তাই সেই রাতে মীরা বাড়ি ফিরতে চাইলেও ফিরতে পারল না। এখানে কি শেষ আজ রাতের গল্প? হয়তো না। রাত আরও গভীর হলো। অঞ্জন বুকে টেনে নিল মীরাকে। তার তাজা সদ্য প্রস্ফুটিত শরীরের প্রতিটি খাঁচে অঞ্জন তার ভালোবাসার আঁচড় বসিয়ে দিল। এক হয়ে গেল আজ দুটি মন, দুটি শরীর। বাইরে আকাশগর্ভ থেকে শেষ বৃষ্টির ফোঁটাটুকুও নিংড়ে পড়ল ফুটিফাটা মাটির বুকে। এই দুটি নিশাচর প্রাণী ছাড়া আর কেউ জানল না আজ রাতের গল্প। সাক্ষী থাকল শুধু অন্ধকার আর বদ্ধ ঘরের চার দেওয়াল। অঞ্জনের যৌবনের আকাঙ্ক্ষার সামনে আত্মসমর্পণ করল কিশোরী মীরার শরীর ও মন। সমস্ত বাধা বন্ধনে পরিণত হল।
সকাল হলে বিছানার সাদা চাদরে অঞ্জন খুঁজে পেল রক্তের দাগ। লাল টকটকে এই দাগ আজ সূর্যের রক্তবর্ণকেও ঈর্ষান্বিত করে দিল। জানালা খুলল অঞ্জন। রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে। নিজের তালে মত্ত দক্ষিণবঙ্গের এই পুত্রটি এক বিন্দুও টের পায়নি প্রকৃতির এই খামখেয়ালিপনার। চাদরটা আর কাচল না অঞ্জন, ফেলে দিল রাস্তার ডাস্টবিনে। সময়ের কাঁটাটাও যেন খুব জোরে জোরে চলল। দেখতে দেখতে বৈশাখ থেকে পৌষে ঠেকল। পুজোর ছুটি এলো। এবার ঘরে ফেরার পালা অঞ্জনের। মন সায় দিচ্ছে না, শরীর এগোচ্ছে না, তবুও যেতে তো হবেই। তড়িঘড়ি অঞ্জন ট্রেন ধরার জন্য ছুটল। মীরাও সাথে এসেছে তাকে বিদায় জানাতে। এই কয়েক মাসে মীরার হাতে বানানো ক্ষীর ছাড়া আর অন্য কিছু খেতে ভালো লাগে না অঞ্জনের। তাই ট্রেনে অঞ্জনের জন্য মীরা ক্ষীর বানিয়ে এনেছে। অঞ্জন কিছু টাকা আর একটা ফোন নাম্বার মীরাকে দিল। অনাথ মেয়ে মীরা, মামা মামির সংসারে বড় হয়ে ওঠা তার। কিন্তু মীরা টাকাটা ফিরিয়ে দিল আর অঞ্জনের হাতটা ধরে টেনে নিয়ে চলল স্টেশনের এক সস্তা দোকানে। সেখানে 40 টাকা দামের একটি চকচকে আংটি কিনে নিল সে। ট্রেন ছাড়ল। এক সময় মীরার দৃষ্টির বাইরে অদৃশ্য হয়ে গেল। কয়েক দিন, কয়েক মাস কেটে গেল। অঞ্জন আর ফিরল না। দক্ষিণবঙ্গের থেকে আসা ট্রেনগুলোর দিকে রোজ তাকিয়ে থাকে মীরা। সেদিন কখন যে বিকেল বেয়ে রাত হয়ে গেছে মীরা বুঝতেই পারল না। শুনশান স্টেশন, আকাশ গর্জন করে চলেছে। চারিদিকে কালো অন্ধকারের ছাউনি। 4-5টা অপরিচিত হাত তার মুখ চেপে ধরল। সারা রাত সেই নেকড়ের দল তার শরীরটা টেনে হিচড়ে খেল। তার করুণ আর্তনাদে তারা বিন্দুমাত্র কর্ণপাত করল না। বেঁচে থাকার প্রবল ইচ্ছে তখনও ছিল মীরার, কিন্তু শেষ রক্ষা হলো না। পরের দিন ব্যস্ততম স্টেশনের পাশের ঝোপেই তার ক্ষতবিক্ষত নিষ্প্রাণ নগ্ন শরীরটা ঘিরে হাজারো কৌতূহলী চোখ। সকালে চা খেতে খেতে অঞ্জন টিভির পর্দায় চোখ রাখতেই শিউরে উঠল। তখনও গুয়াহাটি এক্সপ্রেস বর্ধমানে ঢোকেনি। বিন্দুমাত্র সময় নষ্ট না করে অঞ্জন ট্রেনে চাপল। কিন্তু আজ কিছুতেই সময় যাচ্ছে না। ট্রেনের সমস্ত গতি যেন আজ থেমে গেছে। অঞ্জনের সমস্ত আত্মা মোচড় দিয়ে বলছে খবরটা যেন মিথ্যে হয়, যে কোনো উপায়ে মিথ্যে হয়। তার মন কিছুতেই মানতে চাইছে না। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, কিন্তু এক ফোঁটাও জল মুখে তুলল না অঞ্জন। মাঝে মধ্যেই হাঁক পাচ্ছিল হকাররা, চাই চাই। যাত্রীতে ঠাসা ট্রেনে তার পায়ের কাছেই এক বৃদ্ধ বসেছিল। যদিও কোনো দিকেই তার মন নেই, তবু কানে ভেসে আসলো সেই বৃদ্ধের ছেলে একটা টিকিট কেটে দিয়ে বৃদ্ধ বাবাকে ট্রেনে চাপিয়ে দিয়েছে অজানা ঠিকানায় যাবার জন্য। উদ্দেশ্যহীনভাবে ফেলফেলে চোখে তাকিয়ে রয়েছে অঞ্জনের দিকে সেই রোগা পাতলা শীর্ণকায় বৃদ্ধ। ডালখোলা স্টেশনে ট্রেন দাঁড়াতেই সব যাত্রীর নামবার জন্য ছোটাছুটি লেগে গেল, আবার কিছু ওঠবার জন্য। একজন জিজ্ঞাসা করল, দাদা কোথায় যাবেন? পাথরের মতো অঞ্জন এক ঠায় বসে কোনো উত্তর করল না। সে সারা জীবনে এতবার ঈশ্বরকে স্মরণ করেনি আজ যতটা করল। দূরে এক চা বাগানে মীরা চা তুলছে আর মুখার্জিবাবু বলে ডাকছে, এই মুখার্জি বাবু, এই মুখার্জি বাবু। এই তো আমার মীরা। অঞ্জন তাড়াহুড়ো করে চোখ খুলতেই দেখল পাশের সিটে মীরার মতোই এক যুবতী বসে আছে, কিন্তু সে মীরা নয়। তার চেতন মন অবচেতন মন শুধুই বারবার বলল খবরটা যেন মিথ্যে হয়, কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছে তার জন্য। ট্রেনটা এক ঝটকায় শেষবারের মতো ধোয়া ছেড়ে থেমে গেল রাঙাপাড়া রেলওয়ে স্টেশনে। উদ্ভ্রান্তের মতো সে ট্রেন থেকে নেমে পড়ল। পিছন ফিরে তাকাতেই দেখল
সেই বৃদ্ধ লোকটি কোথায় যেন ভিড়ের মধ্যে তলিয়ে গেছে। অঞ্জনের সিটের পাশেই পড়েছিল বৃদ্ধের ছেলের খুব অল্প বয়সের একটা ময়লা ছবি, অনেক যত্নে ভাঁজ করা। তাই অঞ্জন সেটা ফিরিয়ে দেবার জন্য চারিদিকে তাকালো, কিন্তু কোথাও পেল না তাকে দেখতে। পোস্টমর্টেম করার পর মীরার কাটাকুটি করা শরীরটা তার মামা আর নিতে চায়নি, তাই বেওয়ারিশ লাশের তালিকায় 20 নম্বরে পড়ে রইল মীরা। কাটা ছেঁড়া শরীরটা ঢেকে রাখা হয়েছে একটা সাদা চাদর দিয়ে, আর তার ঠিক মাঝখানে সেই পূর্ব পরিচিত রক্তের দাগ, যে দাগকে অঞ্জন একদিন ফেলে দিয়েছিল রাস্তার ডাস্টবিনে। সেই দাগটাই আজ অঞ্জনকে দাঁড় করালো সমাজের আস্থা করে। অঞ্জন নিজেকে সামলে নিয়ে কাছে গেল। অশ্রুরা আজ কিছুতেই সম্ভ্রান্তের বাঁধ মানল না। ঝরঝর করে তার গাল বেয়ে বুকে গড়িয়ে পড়ল। একজন পুলিশকর্মী লাশের হাতে পাওয়া সেই 40 টাকা দামের আংটিটা এনে দিল অঞ্জনকে। বাইরে তখন গভীর ঝড়, উত্তাল আকাশ। ক্রিং ক্রিং করে বেজে উঠল অঞ্জনের ফোনটা। ওপার থেকে ভেসে এলো তার মায়ের কণ্ঠস্বর। খোকা, তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, কাল যে তোর বিয়ে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।